ফিনান্স প্রথম পত্রের ৮ নম্বর অধ্যায়টা আমরা করতেছি, তাই না? তো আমাদের অধ্যায়টার নাম কি? মূলধন বাজেটিং। তো আমরা মূলধন বাজেটিং মানে প্রকল্প মূল্যায়নের যে কৌশলগুলো আছে, পিভিপি মেথড, এআরআর মেথড নিয়ে আমরা আলোচনা করেছি ইন ডিটেলস। তো আজকে আমরা আলোচনা করব এনপিভি মেথড নিয়ে। কি নিয়ে স্যার? এনপিভি মেথড। ওকে, তো এনপিভিকে আমরা কি বলে থাকি? নেট প্রেজেন্ট ভ্যালু। যদি বাংলায় আমরা বলি তাহলে কি বলবো? নেট বর্তমান মূল্য। ওকে, দেখো মূলধন বাজেটিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট মেথড বা যেই মেথডটাকে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয় সেটা হলো এনপিভি। এটা খুবই জনপ্রিয় একটা মেথড এই কারণে যে এনপিভি মেথডে বেসিক্যালি আমরা কি করি? মুনাফাটাকে বিবেচনা না করে বিনিয়োগ থেকে আমরা যে আন্তঃপ্রবাহ পাই সেই আন্তঃপ্রবাহটাকে আমরা বিবেচনা করি। তার মানে ধরো আমি একটা গাড়ি কিনলাম 10 লাখ টাকা দিয়ে। এই যে 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলাম, এই 10 লাখ টাকা আমার বিনিয়োগ, আর গাড়িটা ধরো আমার প্রকল্প। এখন এই গাড়ি থেকে আমি যে টাকাগুলো পাচ্ছি, যে টাকাগুলো আমার পকেটে আসতেছে, আমি এই আন্তঃপ্রবাহগুলোকে কি করব? বিবেচনা করব। 1, 2, শুধু যে আমি আন্তঃপ্রবাহটাকে বিবেচনা করব এমন না, এই আন্তঃপ্রবাহগুলোর আমি বর্তমান মূল্যকে বিবেচনা করব। কাকে স্যার? বর্তমান মূল্যকে বিবেচনা করব। ওকে, তাহলে নেট বর্তমান মূল্য, এই যে এখানে কি বলছে স্যার? নেট বর্তমান মূল্য। তো নেট বর্তমান মূল্য মানে কি? নেট বর্তমান মূল্য হলো একটা মানে একটা প্রকল্পের সাথে যে বিনিয়োগটা জড়িত, ওই বিনিয়োগের বর্তমান মূল্য এবং প্রকল্প থেকে যে আন্তঃপ্রবাহ ঘটে ওই আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য। এই দুই বর্তমান মূল্যের পার্থক্যকে আমরা কি বলি? নেট বর্তমান মূল্য বা নেট প্রেজেন্ট ভ্যালু। ওকে, দেখো নেট প্রেজেন্ট ভ্যালু যদি তুমি নির্ণয় করতে চাও, তুমি কি করতেছো? সিএফএটির বর্তমান মূল্য অর্থাৎ কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ যা হচ্ছে তার বর্তমান মূল্য নির্ণয় করতেছো এবং এনসিওর বর্তমান মূল্য নির্ণয় করতেছো, অর্থাৎ নেট বিনিয়োগের বর্তমান মূল্য নির্ণয় করতেছো। তাহলে এটা একটা প্রকল্প, এই প্রকল্পের যে বিনিয়োগের বর্তমান মূল্য আমরা নির্ণয় করতেছি এবং এই প্রকল্প থেকে আমরা যে টাকাগুলো পাচ্ছি, যে আন্তঃপ্রবাহ হচ্ছে কর পরবর্তী আন্তঃপ্রবাহ বা সিএফএটি, সেই সিএফএটিগুলোরও আমরা কি নির্ণয় করতেছি? বর্তমান মূল্য নির্ণয় করতেছি। তাহলে আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য এবং বিনিয়োগের মোট বর্তমান মূল্য, আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য থেকে আমরা বিনিয়োগের মোট বর্তমান মূল্যকে মাইনাস করতেছি। ওকে, সো আমাদের কাছে যে উদ্বৃত্তটা রয়ে যাচ্ছে, যে ব্যালেন্সটা রয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি কি? নেট প্রেজেন্ট ভ্যালু বা নেট বর্তমান মূল্য। ওকে স্যার, বুঝতে পারছি সবাই? তাহলে নেট বর্তমান মূল্য হচ্ছে কি? নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং বিনিয়োগের বর্তমান মূল্যের পার্থক্য। নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে আমরা কি বলবো? নেট প্রেজেন্ট ভ্যালু বা নেট বর্তমান মূল্য। তো নেট বর্তমান মূল্য কেন এত ফেমাস? কেন এটা এত বেশি অ্যাপ্লাই করা হয়? বিকজ যখন তুমি পিভিপি করেছো তখন কিন্তু তুমি জাস্ট আন্তঃপ্রবাহকে চিন্তা করছো, আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যকে তুমি চিন্তা করো নাই। যখন তুমি এআরআর করছো তখন জাস্ট মুনাফাকে তুমি চিন্তা করেছো, মুনাফার বর্তমান মূল্যকে চিন্তা করো নাই। তার মানে পিভিপি, এআরআর এই মেথডগুলোতে আমরা টাইম ভ্যালু অফ মানিকে বিবেচনা করি না। ওকে, তার মানে পিভিপি এআরআর এর ক্ষেত্রে বিষয়টা এমন যে আমি এখন 1 লাখ টাকা পাওয়া যা, 5 বছর পর 1 লাখ টাকা পাওয়া কি তাই? বিষয়টা এরকম পিভিপি এবং এআরআর এর ক্ষেত্রে, বিকজ ওইখানে টাকাটাকেই বিবেচনা করা হয়, বাট তার সময় মূল্যটাকে বিবেচনা করা হয় না। আজকের টাকা, ভবিষ্যতের টাকা, আজকের 1 লাখ, 5 বছর পরের 1 লাখ, এসব একই ধরা হয়, একই রকম মনে করা হয়। ওকে, কিন্তু যখন তুমি এনপিভি করবা, এনপিভি করার সময় তুমি শুধু টাকাটাকে চিন্তা করবা না, পাশাপাশি টাকার বর্তমান মূল্যটাকেও চিন্তা করবা, বিবেচনা করবা যে আমি টাকা পাচ্ছি, আমার আন্তঃপ্রবাহ হচ্ছে, শুধু আমি এটাই যে কনসিডার করব বিষয়টা তা না। এটার পাশাপাশি অর্থাৎ ক্যাশ ইনফ্লোর পাশাপাশি আমি তার প্রেজেন্ট ভ্যালুটাকেও কী করব? বিবেচনা করব। ওকে, এই কারণেই নেট বর্তমান মূল্যটা এত ইম্পর্টেন্ট এবং নেট বর্তমান মূল্যের মাধ্যমে তুমি অনেকটা একুরেট ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারো। ওকে, আচ্ছা,
তো যাই হোক, নিট বর্তমান মূল্য বা নিট প্রেজেন্ট ভ্যালু কাকে বলে আমরা জানলাম। নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য থেকে বিনিয়োগের বর্তমান মূল্য আমরা যদি মাইনাস করি, সেক্ষেত্রে আমরা যেই রেজাল্টটা পাবো ওইটাই হচ্ছে কি নিট বর্তমান মূল্য বা নিট প্রেজেন্ট ভ্যালু। ওকে, তো যদি আমরা নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে চাই, নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি নির্ণয় করার ফর্মুলা হলো একটা। কয়টা? একটা। অলওয়েজ, সবসময় এনপিভি নির্ণয়ের ফর্মুলা কয়টা? একটা। সেটা হলো সিএফএটির বর্তমান মূল্য থেকে আমরা মাইনাস করব কাকে? এনসিও এর বর্তমান মূল্য। তো তোমরা সবাই জানো সিএফএটি মানে কি? ক্যাশ ইনফ্লোজ আফটার ট্যাক্স বা কর পরবর্তী নগদ প্রবাহ। আমরা এইভাবে বলতে পারতাম কর পরবর্তী নগদ প্রবাহ এর বর্তমান মূল্য মাইনাস নিট বিনিয়োগের বর্তমান মূল্য। এনসিও মানে কি? নিট ক্যাশ আউটলে বা নিট ক্যাশ ইনভেস্টমেন্ট বা নিট বিনিয়োগ, তাই না? এখন তুমি যদি কথায় লেখো তাহলে কি লিখবা? কর পরবর্তী নগদ প্রবাহের বর্তমান মূল্য মাইনাস নিট বিনিয়োগের বর্তমান মূল্য। আর যদি তুমি সংক্ষেপে লেখো তাহলে কিভাবে লিখবা? সিএফএটি এর বর্তমান মূল্য মাইনাস এনসিও এর বর্তমান মূল্য। একই, মানে ডিটেলসও লিখতে পারো, সংক্ষেপেও লিখতে পারো। ওকে স্যার, তাহলে আমরা যদি এনপিভি নির্ণয় করতে চাই, আমরা সিএফএটির বর্তমান মূল্য থেকে মাইনাস করব কাকে? এনসিও এর বর্তমান মূল্য। ওকে স্যার, এনসিও মানে কি? বিনিয়োগ। সাধারণত আমরা বিনিয়োগটা এখনই করে থাকি, রাইট? আমরা কোনো একটা প্রকল্প গ্রহণ করার জন্য বিনিয়োগটা কখন করি? এখনই। তো যেহেতু আমরা এখনই বিনিয়োগ করলাম, ধরো আমরা এখন 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলাম, তাহলে বলো এই যে গাড়ি কেনাটা যদি আমাদের বিনিয়োগ হয়, তাহলে আমরা কখন করলাম এই বিনিয়োগটা? এখনই, তাই না? এই যে 10 লাখ টাকা আমি বিনিয়োগ করলাম, কখন করলাম? এখন। তাহলে এই যে বিনিয়োগ 10 লাখ, এইটার প্রেজেন্ট ভ্যালু কত? 10 লাখ। কারণ যেহেতু আমি এখন 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছি, যেহেতু আমার এখনকার বিনিয়োগ 10 লাখ, তার মানে এই 10 লাখের আলাদা করে আর প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার দরকার নাই। তাহলে বিনিয়োগ 10 লাখ বা বিনিয়োগের বর্তমান মূল্য কত? 10 লাখ। অর্থাৎ যা এনসিও তাই কি এনসিওর প্রেজেন্ট ভ্যালু, যা বিনিয়োগ তাই কি বিনিয়োগের বর্তমান মূল্য। ওকে, সো আমরা যখন এনপিভি করব, আমরা এনপিভি নির্ণয় করার জন্য সিএফএটির বর্তমান মূল্য মাইনাস এনসিওর বর্তমান মূল্য লিখব। লিখার পর এনসিও এর বর্তমান মূল্য আলাদা করে আমরা বের করব না। কোয়েশ্চেনে যা এনসিও সেটাকেই আমরা এনসিওর বর্তমান মূল্য হিসেবে ব্যবহার করব। ওকে, কেন? কারণ বিনিয়োগটা আমরা এখনই করেছি, সো এনসিওটা এখনই করা হয়েছে, তাই এনসিও যা এনসিওর বর্তমান মূল্য কি তাই। কিন্তু বিনিয়োগ থেকে আমরা যে টাকাগুলো পাবো, সব টাকা কি আমি এখনই পাবো, নাকি 1 বছর পর পাবো, 2 বছর পর পাবো, 3 বছর পর পাবো, এভাবে ভবিষ্যতে পাবো? তাহলে আমার ক্যাশ ইনফ্লোগুলো অর্থাৎ সিএফএটিগুলো কি এখন হবে না ভবিষ্যতে হবে? ভবিষ্যতে হবে। অর্থাৎ সিএফএটিটা হলো ফিউচার ভ্যালু, রাইট? ভবিষ্যতে আমরা সিএফএটিগুলো পাবো, মানে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহগুলো ভবিষ্যতে হবে। দ্যাটস ওয়ে অবশ্যই আমাদেরকে সিএফএটির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এনপিভির সূত্রটা কি বলতো? সিএফএটির বর্তমান মূল্য মাইনাস এনসিও এর বর্তমান মূল্য। এনসিও এর বর্তমান মূল্য আমাদের নির্ণয় করার দরকার নাই, কারণ এনসিও যা তাই এনসিওর বর্তমান মূল্য। কিন্তু অবশ্যই আমাদেরকে কি করতে হবে? সিএফএটির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা যখন সিএফএটির বর্তমান মূল্য নির্ণয় করব, আচ্ছা বলো তো আমরা প্রেজেন্ট ভ্যালু যে নির্ণয় করি, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার সময় আমরা 2 রকমের ফর্মুলা ইউজ করি, রাইট? হ্যাঁ, একটা কি এককালীনের ফর্মুলা। ওকে, যদি টাকাগুলা ভিন্ন ভিন্ন রকম হয়, আনইকুয়াল হয়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালুর এককালীনের ফর্মুলা বা লাম্পসামের ফর্মুলাটা ইউজ করি, রাইট? আর প্রতি বছর একই রকম টাকা হলে তখন আমরা কি করি বলো তো? প্রেজেন্ট ভ্যালুর এনুইটির ফর্মুলা ইউজ করি, রাইট? মনে আছে তোমাদের? এই যে প্রেজেন্ট ভ্যালুর একটা ফর্মুলা হলো এইরকম, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল ফিউচার ভ্যালু 1 প্লাস আই পাওয়ার এন। আরেকটা হলো কি প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল এনুইটি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন বাই আই, রাইট? তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করি? যখন টাকাগুলো আনইকুয়াল হয়। আর প্রেজেন্ট ভ্যালুর এই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করি? যখন টাকাগুলো কি হয়? ইকুয়াল হয়। তো প্রতি বছরের সমপরিমাণ টাকা বা ইকুয়াল পরিমাণ টাকাকে আমরা কি বলি? এনুইটি।
ওকে, এখন দেখো যখন আমরা এই যে এনপিভি করব, তো এনপিভি করার জন্য আমাদের কি দরকার? সিএফএটির বর্তমান মূল্য নির্ণয় করা দরকার। তো আমরা সিএফএটি তো আর একটা পাবো না, অনেকগুলো পাবো। তো যদি দেখি আমাদের সিএফএটিগুলা আনইকুয়াল, এক এক বছর এক এক রকম, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ওকে, সিএফএটিগুলোর প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের জন্য কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? লামসাম বা এককালীনের ফর্মুলাটা। অর্থাৎ সিএফএটির বর্তমান মূল্যের সূত্র হবে কি? ওই ফিউচার ভ্যালুর জায়গায় আমরা কাকে বসাবো? সিএফএটি ডিভাইডেড বাই 1 প্লাস আয়ের জায়গায় কাকে? কে টু দ্য পাওয়ার এন। মানে এই ফর্মুলাটার এখানে ফিউচার ভ্যালুর জায়গায় কে চলে আসবে? সিএফএটি। আর আয়ের জায়গায় আমরা কি বসাবো? কে। সিএফএটি ডিভাইডেড বাই 1 প্লাস কে পাওয়ার এন। এখন যেহেতু সিএফএটি অনেকগুলো থাকবে, তাই আমরা এখানে সামেশন চিহ্নটাকে ইউজ করব। ওকে স্যার? আচ্ছা, এবার আসো, যদি আমরা দেখি যে আমাদের সিএফএটিগুলো প্রতি বছর সমান একই রকম, তখন কিন্তু আমরা আর এই ফর্মুলাটা ইউজ করব না। তখন আমরা ইউজ করব কোনটা? এটা। ওকে, এখানে এনইউটি বলতে আমরা কাকে বোঝাচ্ছি? সিএফএটিকে। তখন এনইউটির জায়গায় আমরা কাকে ব্যবহার করব? সিএফএটিকে। আয়ের জায়গায় কাকে? কে কে। দেখছো? পিভি ইকুয়াল সিএফএটি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে পাওয়ার এন বাই কে। এই যে দেখো এই ফর্মুলাটা। ওকে স্যার? তাহলে এই যে দুইটা ফর্মুলা আমরা এখানে শিখলাম সিএফএটির প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার জন্য, এই ফর্মুলাগুলো কি নতুন ফর্মুলা বলো, নাকি ওই টাইম ভ্যালু অফ মানির ফর্মুলা, অর্থের সময় মূল্যের ফর্মুলাটাই? আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার জন্য এই ফর্মুলাগুলো আগেও অ্যাপ্লাই করেছিলাম। এটা এককালীনের ফর্মুলা, আর এটা কি? এনইউটির ফর্মুলা। জাস্ট আমরা ফিউচার ভ্যালুর জায়গায় কাকে লিখবো? সিএফএটিকে। আর আই মানে ইন্টারেস্ট রেট, এটার পরিবর্তে কি লিখবো? মূলধন ব্যয় কে। এখানে আমরা এনইউটির জায়গায় কাকে লিখবো? সিএফএটিকে। আর আয়ের জায়গায় কাকে লিখবো? কে কে। ওকে, আচ্ছা তাহলে তো স্যার দেখো, তাহলে আমরা আবার একটু রিভিউ করি। তো নেট বর্তমান মূল্য বা এনপিভি নির্ণয়ের ফর্মুলাটা কি? সিএফএটি এর বর্তমান মূল্য মাইনাস এনসিও এর বর্তমান মূল্য। এনসিও এর বর্তমান মূল্য নির্ণয় করার দরকার নাই, এটার আলাদা কোনো ফর্মুলা নাই, যা এনসিও তাই এনসিওর বর্তমান মূল্য। কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে? সিএফএটির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তো সিএফএটির বর্তমান মূল্য আমরা নির্ণয় করার জন্য কয় রকমের ফর্মুলা ইউজ করব? 2 রকমের ফর্মুলা। যদি আমরা দেখি আমাদের সিএফএটিগুলো এক এক বছর এক এক রকম, অর্থাৎ ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে এই সিএফএটির বর্তমান মূল্য নির্ণয়ের ফর্মুলাটা হবে কি? সামেশন সিএফএটি ডিভাইডেড বাই 1 প্লাস কে পাওয়ার এন। আর যদি আমরা দেখি যে না, আমাদের প্রতি বছরের সিএফএটিগুলো সমান, অভিন্ন, সেই ক্ষেত্রে আমরা সিএফএটির বর্তমান মূল্য নির্ণয় করার জন্য কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? সিএফএটি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে পাওয়ার এন ডিভাইডেড বাই কে। ওকে স্যার? এই আচ্ছা, এখন দেখো অনেক সময় আমাদের প্রশ্নের মধ্যে পিভি ফ্যাক্টর দেয়া থাকতে পারে। এই যে দেখো, এই যে বিষয়টা আমি এখানে এই যে ফর্মুলাটা লিখলাম, স্যার আমি যদি চাই আমি ফর্মুলাটা কি এইভাবে লিখতে পারি? সামেশন সিএফএটি ইন্টু উপরে 1, নিচে হলো 1 প্লাস কে হোল টু দ্য পাওয়ার এন। এভাবে আমি যদি লিখি, বলো তো আমার ভুল হবে? এটার জায়গায় যদি আমি এটা লিখি, ভুল হবে বলো? না, কারণ সিএফএটি উপরে চলে যাবে, 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে এটাই হয়ে যাবে না? এখন দেখো সিএফএটি, আচ্ছা তুমি বলো এটা কি? সিএফএটি। এখন এই সিএফএটিকে আমি যখন এই অংশ দিয়ে গুণ দিতেছি, সিএফএটিকে যখন এই অংশ দিয়ে গুণ দিতেছি, তখন কি আর সিএফএটি থাকতেছে, নাকি পিভি অফ সিএফএটি হয়ে যাচ্ছে? তাহলে সিএফএটিকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতেছে কে? এই অংশটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে পাওয়ার এন। আবার এখানে দেখো এটা কি? এই সিএফএটির সাথে এই অংশটাকে গুণ করলে সিএফএটি কি আর সিএফএটি থাকবে, না পিভি হয়ে যাবে? তাহলে এই সিএফএটিকে প্রেজেন্ট ভ্যালু বানাচ্ছে কে? এই অংশটুকু, না? তাহলে দেখো সিএফএটিকে যেই অংশটুকু প্রেজেন্ট ভ্যালু বানাচ্ছে, এই অংশটুকুকে আমরা বলি পিভি ফ্যাক্টর। কি বলি? তাহলে এই অংশটার নাম কি? পিভি ফ্যাক্টর লামসাম, মানে এটা হলো এককালীনের পিভি ফ্যাক্টর। এই অংশটুকুর নাম কি? পিভি ফ্যাক্টর এনইউটি। এই অংশটা কি স্যার? পিভি ফ্যাক্টর এনইউটি। তাহলে আমরা পিভি ফ্যাক্টরের কথা বুঝলাম।
তো এখন যদি আমাদের কোয়েশ্চেনের মধ্যে পিভি ফ্যাক্টরটা দিয়ে দেয় তাহলে আর আমাদের আলাদা করে সূত্র লিখতে হবে না, জাস্ট আমরা সিএফএটিকে কি করব, পিভি ফ্যাক্টর দিয়ে গুণ দিব। এই যে এখানে দেখো সিএফএটিটা পিভি ফ্যাক্টরের সাথে কি আকারে আছে, এইখানে সিএফএটিটা পিভি ফ্যাক্টরের সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। বুঝতে পেরেছো? অনেক সময় কোয়েশ্চেনের মধ্যে ডিরেক্ট পিভি ফ্যাক্টর দিয়ে দেয়, তখন আমরা এই টাইপের ফর্মুলা অ্যাপ্লাই না করে তখন আমরা সিএফএটির বর্তমান মূল্য নির্ণয় করব কিভাবে, সিএফএটি গুণ পিভি ফ্যাক্টর। ওকে, আচ্ছা তাহলে সিএফএটির প্রেজেন্ট ভ্যালু আমরা কয়ভাবে নির্ণয় করতে পারি, তিনভাবে। এক, যদি সিএফএটি অসমান হয় এই ফর্মুলাটা। দুই, যদি সিএফএটি সমান হয় এই ফর্মুলাটা। তিন, যদি পিভি ফ্যাক্টর দেওয়া থাকে সেক্ষেত্রে এই ফর্মুলাটা। ওকে, আচ্ছা স্যার এবার আসো আমরা এখানে একটা নোট দেখি। হ্যাঁ, সেটা হলো যে আমরা এনপিভির মাধ্যমে কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করব। ওকে, আমরা প্রকল্প মূল্যায়ন করতেছি, ধরো আমাদের কাছে 2টা বা 3টা প্রকল্প আছে। এই 2টা বা 3টা প্রকল্পের মধ্য থেকে কাকে আমরা অ্যাকসেপ্ট করব, কাকে আমরা রিফিউজ করব, এই ডিসিশনটা আমরা যদি এনপিভির মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে গ্রহণ করব। তো তার একটা মানে বিনিয়োগ সিদ্ধান্ত এখানে দেয়া আছে, বা তার একটা ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে। দেখো কি বলছে, নগদ আন্তঃপ্রবাহ অর্থাৎ সিএফএটির বর্তমান মূল্য এবং বিনিয়োগ অর্থাৎ এনসিও এর বর্তমান মূল্যের পার্থক্যকে আমরা কি বলি, নেট বর্তমান মূল্য বলি। অর্থাৎ আমরা নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য থেকে মাইনাস করতেছি কাকে, বিনিয়োগের বর্তমান মূল্যকে। সো যদি রেজাল্টটা হয় পজিটিভ তার মানে আমার আয় কি বেশি, এখানে আন্তঃপ্রবাহ দ্বারা কি বোঝায়, আয়কে, আর বিনিয়োগ দ্বারা কি বোঝায়, ব্যয়কে। তাহলে আয়ের বর্তমান মূল্য থেকে ব্যয়ের বর্তমান মূল্য বাদ দিলাম, রেজাল্টটা কি হলো, পজিটিভ। তার মানে আমার জন্য এটা কি লাভ। অর্থাৎ এনপিভি যদি ধনাত্মক হয়, পজিটিভ হয়, সেক্ষেত্রে বুঝতে হবে প্রকল্পটা কি লাভজনক, তাই না? যত বেশি পজিটিভ তত বেশি লাভজনক। আর যদি এনপিভিটা হয় নেগেটিভ তার মানে আয়ের বর্তমান মূল্যের চেয়ে ব্যয়ের বর্তমান মূল্যটা বেশি, রেজাল্টটা কি হয়ে যাবে, নেগেটিভ, তাই না? সেক্ষেত্রে আমার এই প্রকল্পটা কি হয়ে যাবে, অলাভজনক। যত বেশি নেগেটিভ তত বেশি কি অলাভজনক। তাহলে তুমি বলো কখন তুমি বিনিয়োগ করবা প্রকল্পে, যদি এনপিভিটা হয় পজিটিভ। কখন করবা না, যদি এনপিভিটা হয় নেগেটিভ। দেখো আমি এখানে তোমাদেরকে সিম্পলি বুঝাই। ধরো আমরা এমন একটা প্রকল্পের মানে প্রকল্প নিয়ে কথা বলতেছি যার সিএফএটির বর্তমান মূল্য হলো 100 টাকা মাইনাস বিনিয়োগের বর্তমান মূল্য কত 80 টাকা, তাহলে ইকুয়াল কয় টাকা, 20 টাকা। তাহলে এনপিভি 20 টাকা, এটা কি ধনাত্মক না? তাহলে বলো এটা কি লাভজনক না অলাভজনক? কেন লাভজনক হয়েছে বলো? এই যে সিএফএটির বর্তমান মূল্য অর্থাৎ আয়ের বর্তমান মূল্য এনসিওর বর্তমান মূল্য অর্থাৎ ব্যয়ের বর্তমান মূল্যের চেয়ে কি বেশি, তাই লাভজনক। সো গ্রহণ করব। যদি সিনারিওটা উল্টা হয়, সিএফএটির বর্তমান মূল্য অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য বা আমরা যে টাকাগুলো পেয়েছি তার বর্তমান মূল্য কত 80, কিন্তু আমরা যে টাকা বিনিয়োগ করেছি প্রকল্পটা গ্রহণ করার জন্য তার বর্তমান মূল্য কত 100, তাহলে 80 থেকে 100 মাইনাস করলে কি হয়, -20। কেন এটা -20 হলো? কারণ হলো আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য বা আয়ের বর্তমান মূল্যের চেয়ে বহিঃপ্রবাহের বর্তমান মূল্য বা বিনিয়োগের বর্তমান মূল্য বা ব্যয়ের বর্তমান মূল্য কি বেশি। তাহলে এটা কি ধনাত্মক না ঋণাত্মক? তাহলে এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে বলো এটা কি লাভজনক না অলাভজনক? তুমি কি গ্রহণ করবা না করবা না? করবো না, বুঝছে? তাহলে এনপিভি ধনাত্মক মানে কি লাভজনক, আয়ের বর্তমান মূল্যটা কি ব্যয়ের বর্তমান মূল্যের চেয়ে বেশি। আর এনপিভি নেগেটিভ মানে কি অলাভজনক, তার মানে আয়ের বর্তমান মূল্য ব্যয়ের বর্তমান মূল্যের চেয়ে কি কম। তাহলে আমাদের বিনিয়োগ সিদ্ধান্তটা কি হবে, এনপিভি ধনাত্মক হইতে হবে। এনপিভি ধনাত্মক হলে প্রকল্প লাভজনক, আমরা বিনিয়োগ করব। ওকে, চলো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি। হ্যাঁ, এখানে একটা ম্যাথ দেয়া আছে, তো আমরা এই ম্যাথটা প্র্যাকটিস করলে আমাদের এনপিভির ধারণাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখানে বলছে সালাম সাহেবের পণ্য রপ্তানিকারী একটি প্রতিষ্ঠান আছে। পণ্য উৎপাদনের জন্য তিনি একটি মেশিন ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। ওকে, তো সালাম সাহেব পণ্য উৎপাদনের জন্য একটা মেশিন কিনতে চাচ্ছে। ওকে, তিনি 90,000 টাকা ব্যয়ে মেশিন ক্রয়ের জন্য দুটি বিকল্প বাছাই করেন। ওকে, তিনি মেশিন কিনতে চায় এবং তার কয়টা মেশিনের বিকল্প আছে, দুইটা, একটা হলো মেশিন এ আর একটা কি মেশিন বি। হয় তিনি মেশিন এ কিনবেন অথবা তিনি মেশিন বি কিনবেন। প্রতি ক্ষেত্রে মূল্য কত হবে 90,000, অর্থাৎ মেশিন এ কেনার জন্য কয় টাকা লাগবে 90,000। এটা হলো মেশিনের প্রাথমিক বিনিয়োগ।
মেশিন বি কিনতে কত লাগবে? 90,000, অর্থাৎ এই 90,000 মেশিন বির প্রাথমিক বিনিয়োগ। এর প্রাথমিক বিনিয়োগ কত? 90,000। বির প্রাথমিক বিনিয়োগ কত? 90,000। আমরা প্রাথমিক বিনিয়োগের সাথে চলতি মূলধন যোগ করলে কি পাই? এনসিও। এখানে কি কোথাও চলতি মূলধনের কথা উল্লেখ আছে? না। তারপরে যা প্রাথমিক বিনিয়োগ তাই কি নেট বিনিয়োগ। আমরা জানি নেট বিনিয়োগ সমান সমান প্রাথমিক বিনিয়োগ যোগ চলতি মূলধন। তো যদি চলতি মূলধন না থাকে সেক্ষেত্রে প্রাথমিক বিনিয়োগ যা তাই কি হবে? নেট বিনিয়োগ বা এনসিও। ওকে, এরপরে বলছে মূলধন ব্যয় কত? 12%। এই মূলধন ব্যয়কে আমরা কি বলবো? কে। কি বলবো? কে। আচ্ছা, বিকল্প দুটির নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ। ওকে, অর্থাৎ তুমি যদি মেশিন এ গ্রহণ করো সেই ক্ষেত্রে নেক্সট 5 ইয়ার্স তুমি যেই নগদ আন্তঃপ্রবাহগুলো পাবা সেই নগদ আন্তঃপ্রবাহগুলো এখানে দেয়া আছে। ওকে, এই নগদ আন্তঃপ্রবাহগুলো ইকুয়াল নাকি আনইকুয়াল? সমান না অসমান? অসমান, রাইট? আবার প্রকল্প বিতে যদি বিনিয়োগ করো সেক্ষেত্রে তুমি যে নগদ আন্তঃপ্রবাহগুলো পাবা তাও দেয়া আছে। এগুলা কি ইকুয়াল না আনইকুয়াল? ইকুয়াল। তাহলে আমরা বুঝলাম মেশিন এ থেকে আমরা যে নগদ আন্তঃপ্রবাহগুলো পাবো বা যে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ পাবো বা যে সিএফএটিগুলো পাবো সেগুলো আনইকুয়াল, আর বি থেকে যেগুলো পাবো সেগুলো কি? ইকুয়াল। ওকে, আচ্ছা স্যার, এখন আসো ক বলল কি উদ্দীপকে প্রকল্প এ হতে প্রাপ্ত আন্তঃপ্রবাহের নেট বর্তমান মূল্য কত নির্ণয় করো। অর্থাৎ প্রকল্প এর এনপিভি কত নির্ণয় করো। তার মানে কতে আমরা কি করব বলো? এনপিভি নির্ণয় করব। এই এনপিভিটা কার? প্রকল্প এর। প্রকল্প এর এনপিভি কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে চলো আমরা করে ফেলি। ক, এটা হলো মেশিন এ, রাইট? দেয়া আছে নেট বিনিয়োগ। নেট বিনিয়োগ তার মানে কি? এনসিও ইকুয়াল। তাহলে নেট বিনিয়োগের ফর্মুলা কি? প্রাথমিক বিনিয়োগ যোগ চলতি মূলধন। প্রকল্প এর চলতি মূলধন আছে? নাই। তার মানে প্রাথমিক বিনিয়োগ যেটা সেটাই হলো নেট বিনিয়োগ। তাহলে 90,000 টাকা। স্যার প্রাথমিক বিনিয়োগ মানে কি? ওই যে প্রকল্প কেনার জন্য বা স্থায়ী সম্পদ কেনার জন্য আমরা যে টাকাটা ব্যয় করি সেটাই প্রাথমিক বিনিয়োগ। আমরা 90,000 পেলাম। আর কি পেলাম? মূলধন ব্যয়। মূলধন ব্যয়। আচ্ছা, মূলধন ব্যয়কে আমরা কি বলবো? কে। কয় পার্সেন্ট? 12% বা 0.12। ওকে, এখন বলো আমরা কি নির্ণয় করতে চাই? অতএব নেট বর্তমান মূল্য। নেট বর্তমান মূল্য বা এনপিভি হোয়াট, এটা আমরা নির্ণয় করতে চাই। আচ্ছা, আমরা জানি এনপিভি ইকুয়াল নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি ইকুয়াল কি? সূত্রটা কি বলো? সিএফএটি এর বর্তমান মূল্য মাইনাস এনসিও এর বর্তমান মূল্য। এটা না ফর্মুলা বলো স্যার? এনপিভি ফর্মুলা কি? সিএফএটির বর্তমান মূল্য মাইনাস এনসিও এর বর্তমান মূল্য। ওকে, ইকুয়াল। আচ্ছা, একটু আমরা দেখি সবাই। তো আমরা তো মেশিনের কাজ করতেছি, রাইট? তাহলে মেশিনের সিএফএটি কয়টা? 5টা। এই যে সিএফএটি 5টা, এগুলা কি ইকুয়াল নাকি আনইকুয়াল? আনইকুয়াল। এখন বলো সিএফএটি আর সিএফএটির বর্তমান মূল্য কি এক? নো, আমাদেরকে সিএফএটির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। আর সিএফএটির বর্তমান মূল্য আমরা কয়ভাবে নির্ণয় করতে পারি? 2 ভাবে। কয়ভাবে? 2 ভাবে, তাই না? একটা হলো এই ফর্মুলা, আর একটা কি? এই ফর্মুলা। এটা কখন? যখন সিএফএটিগুলো আনইকুয়াল হয়। আর এটা কখন? যখন ইকুয়াল হয়, তাই না? তাহলে বলো তো আমাদের এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনে মেশিনের সিএফএটিগুলো ইকুয়াল না আনইকুয়াল? আনইকুয়াল। তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? বড়টা না ছোটটা? ছোটটা, রাইট? মানে আনইকুয়ালের ফর্মুলাটা। তাহলে আমরা এই সিএফএটির বর্তমান মূল্য এই অংশটুকুর জায়গায় আমরা কি লিখতে পারি? সামেশন অফ সিএফএটি 1 প্লাস কে হোল টু দ্য পাওয়ার এন। মাইনাস আছে, মাইনাস দিলাম। আচ্ছা, এনসিও এর বর্তমান মূল্য, এনসিও যা, এনসিওর বর্তমান মূল্য কি তাই।
এনসিওর আলাদা করে বর্তমান মূল্য বের করার সূত্র অ্যাপ্লাই করা লাগবে? লাগবে না। তাহলে এই অংশটুকুর জায়গায় আমরা জাস্ট এনসিও লিখে দিলাম। ওকে, ইকুয়াল। এখন বলো তো স্যার সিএফএটি কয়টা আছে মেশিনের? 5টা। তাহলে আমরা 5টা দাগ দিব, 1 2 3 4 5, 5টা দাগ দিলাম। ওকে, এই যে এতটুকুর জায়গায় কয়টা দাগ দিলাম? এরপরে কি আছে? মাইনাস। এনসিও কত? 90,000। ওকে স্যার। আচ্ছা এখন আসো, 5টা দিলাম কারণ 5টা সিএফএটি। তাহলে প্রথম সিএফএটি কত? 50,000, দ্বিতীয়টা 40,000, তৃতীয়টা 30,000, চতুর্থটা 20,000, পঞ্চমটা 10,000। হলো স্যার? ওকে, এবার ভাগ দেব কি দিয়ে? এটা তো উপরের অংশ, নিচে কি 1 প্লাস কে পাওয়ার n। তাহলে 1 প্লাস কে কত? 0.12, রাইট? এই যে কে এর মান। আচ্ছা, এই টাকাটা কোন বছরের? 1 বছর পর। এটা কি 1 বছর পরের টাকা, সো এখানে কত হবে? 1 1 প্লাস 0.12, এটা কয় বছর পরের টাকা? তাহলে এখানে কত হবে? 2। এটা কয় বছর পরের টাকা? 3 বছর, 0.12 পাওয়ার 3। এটা কয় বছর পর? 4 বছর পর, 1 প্লাস 0.12, এটা হবে কত? 4। 1 প্লাস 0.12, এটা হবে কত? 5। বুঝতে পারলাম? ওকে, ইকুয়াল। এবার আমরা এই মানগুলো ক্যালকুলেট করে ফেলি। হ্যাঁ, তাহলে প্রথমটা কি? 50,000 ভাগ 1.12 পাওয়ার 1 ইকুয়াল 44,643 প্লাস 40,000 ভাগ 1.12 পাওয়ার 2 ইকুয়াল 31,888 প্লাস 30,000 ভাগ 1.12 পাওয়ার 3 21,353। ওকে, প্লাস 20,000 ভাগ 1.12 পাওয়ার 4 12,710 প্লাস 10,000 ভাগ 1.12 পাওয়ার 5 ইকুয়াল 5,674 মাইনাস 90,000। ওকে স্যার, এবার আমি সব প্লাসগুলো প্লাস করে ফেলবো। হ্যাঁ, সবগুলো সিএফএটির প্রেজেন্ট ভ্যালু প্লাস করি। 44,643 প্লাস 31,888 প্লাস 21,353 প্লাস 12,710 প্লাস 5,674 ইকুয়াল 1,16,268। ওকে, 1,16,268 মাইনাস 90,000 ইকুয়াল মাইনাস 90,000 26,268 টাকা। হলো 26,268 টাকা। এটা কি পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? এটা পজিটিভ, তার মানে মেশিন এ ক্রয় করাটা লাভজনক না অলাভজনক? লাভজনক। কত টাকা লাভজনক হবে? 26,268 টাকা। ওকে, আচ্ছা দেখো, এই যে মেশিনের এনপিভি 26,268 টাকা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো আমাদের মূলধন ব্যয়গত 12%। তাহলে আমরা যেই টাকাগুলো পাচ্ছি প্রকল্পটা মানে কেনার পর, যে আন্তঃপ্রবাহগুলো হচ্ছে 5 বছরে, এই টাকাগুলোকে আমি 12% রেট দ্বারা যদি ডিসকাউন্ট করি, অর্থাৎ 12% রেট দ্বারা আমি যদি এগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করি, সেই ক্ষেত্রে কনভার্টেড ভ্যালু বা ডিসকাউন্টেড ভ্যালুগুলোর সমষ্টি কী হবে? প্রাথমিক বিনিয়োগ বা নেট বিনিয়োগ 90,000 টাকার চেয়ে বেশি হবে। কত? 26,668 টাকা। অর্থাৎ আমার যেই মূলধন ব্যয় 12%, সেটা তো উঠবেই, তার চেয়েও আরও 26,268 টাকা বেশি উঠবে।
ওকে, এই হলো আর কি বিষয়। আচ্ছা ঠিক আছে, এখন খ কি বললো দেখো। খ বললো নিট বর্তমান মূল্যের ভিত্তিতে উদ্দীপকের আলোকে বিকল্প দুটির মধ্যে কোনটি লাভজনক বিশ্লেষণ করো। এখানে কয়টা বিনিয়োগ সিদ্ধান্ত মানে বিনিয়োগ সম্ভাবনা আছে? দুইটা, বা বিনিয়োগ প্রস্তাব আছে কয়টা? তো মেশিনের এনপিভি কত আমরা সবাই জানি, বের করলাম। হ্যাঁ, এখন বলছে এনপিভির ভিত্তিতে এ এবং বি দুইটার মধ্যে কোনটা বেশি লাভজনক, কোনটাতে বিনিয়োগ করা উচিত, ডিসিশন নাও। তো আমরা যদি ডিসিশন নিতে চাই হুইচ ওয়ান ইজ মোর প্রফিটেবল অর অ্যাকসেপ্টেবল অ্যাকর্ডিং টু এনপিভি মেথড, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য এনপিভি অফ মেশিন বি। ওকে, শুধু মেশিন এর এনপিভি দিয়ে আমি কি ডিসাইড করতে পারবো হুইচ ওয়ান ইজ বেস্ট? নো। তাহলে অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু ক্যালকুলেট এনপিভি অফ মেশিন বি। তাহলে খ নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের করণীয়টা কি? বি মেশিনের এনপিভিটা কত সেটা আগে নির্ণয় করা। তাহলে আসো আমরা একটু কাজটা করে ফেলি। ঘ মেশিন বি। আচ্ছা, আমি ইন ডিটেলসে গেলাম না, আমি জাস্ট এনপিভিটা ক্যালকুলেট করব। আমরা জানি এনপিভি ইকুয়াল, দেখো সূত্র কিন্তু সেম, এনপিভি সূত্র সিএফএটি এর বর্তমান মূল্য, রাইট? আমরা এটাকে যদি আরও শর্ট করতে চাই পিবি অফ সিএফএটি লিখতে পারি, মাইনাস পিবি অফ এনসিও লিখতে পারি, বা সিএফএটির বর্তমান মূল্য মাইনাস এনসিও এর বর্তমান মূল্য। ওকে স্যার, ইকুয়াল, এখন আসো এই যে এনসিও এর বর্তমান মূল্য, এটা কি বের করার দরকার আছে? এনসিও এর বর্তমান মূল্যের কোনো সূত্র আছে অ্যাপ্লাই করা লাগবে? নো, যা এনসিও তাই এনসিওর বর্তমান মূল্য। কিন্তু যা সিএফএটির বর্তমান মূল্য তাই কি সিএফএটি, বা যা সিএফএটি তাই কি সিএফএটির বর্তমান মূল্য? না। তাহলে সিএফএটির বর্তমান মূল্য আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। কয়ভাবে যেন করা যায়? দুইভাবে বা তিনভাবে, রাইট? আমরা দুইভাবেই ধরে নিই। কয়ভাবে? ওটা রেয়ার, মানে পিভি ফ্যাক্টর খুব কম দেয়া থাকে। তো সিএফএটির প্রেজেন্ট ভ্যালু আমরা কয়ভাবে করতে পারি? দুইভাবে, সিএফএটি ইকুয়াল হলে আর আনইকুয়াল হলে। তো আমরা মেশিন বির এনপিভি করতেছি। এখন বলো মেশিন বির যে সিএফএটি আছে এই সিএফএটি গুলো কি ইকুয়াল নাকি আনইকুয়াল? ইকুয়াল। তার মানে আমরা এখন সিএফএটির বর্তমান মূল্য নির্ণয়ের কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? মানে ইকুয়ালের ফর্মুলাটা, রাইট? এটা নিশ্চয়ই করব না, না এটা করব না। করব কোনটা? সিএফএটি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে পাওয়ার এন বাই কে, এই ফর্মুলাটা, রাইট? মাইনাস এনসিও। ওকে, আচ্ছা ইকুয়াল, আচ্ছা সিএফএটি তাহলে কত বলো? সিএফএটি প্রতি বছর, এখানে সিএফএটি মানে অ্যানুয়াল সিএফএটি, প্রতি বছর সিএফএটি কত? 30,000 টাকা। আমরা 30,000 বসালো। এরপরে 1 মাইনাস 1 প্লাস 0.12 পাওয়ার 5। যেহেতু এই টাকাটা আমরা কয় বছর পর্যন্ত পাচ্ছি? 5 বছর। সো এন হচ্ছে 5 ডিভাইডেড বাই 0.12 মাইনাস এনসিও কত? 90,000। ওকে, ইকুয়াল, এই 30,000-এর সাথে এটা গুণ আকারে আছে, তাই না? 30,000 ইন্টু, এবার এটা আমরা ক্যালকুলেট করে ফেলি। 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.12 পাওয়ার 5 ইকুয়াল, তাহলে আমরা এই মানটুকু পেলাম, যেটাকে ভাগ দিব 0.12 দিই। তাহলে 3.6048, ওকে, মাইনাস 90,000 ইকুয়াল, এবার আমরা এই দুইটাকে গুণ করব। 30,000 গুণ 3.6048 ইকুয়াল 1,08,144। ওকে স্যার, এখান থেকে আমরা মাইনাস করব কত? 90,000 ইকুয়াল মাইনাস 90,000, 18,000 কত হয় স্যার? 18,144 টাকা। ওকে, 18,144 টাকা প্রায়।
এটাও প্রায় দিয়ে দিব আমরা, নট মানে এইগুলো নট অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট, ইটস অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট, ওকে, একদম অ্যাকুরেট অ্যামাউন্ট না, এটা হলো সম্ভাব্য প্রায়। ওকে স্যার, আচ্ছা তাহলে দেখো আমরা মেশিন বির এনপিভি করলাম কত, 18,144। বলো তো এই যে 18,144 এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, তাই না? তাহলে লাভজনক না অলাভজনক? অবশ্যই লাভজনক। তাহলে দেখো মেশিন এতে যদি বিনিয়োগ করো তোমার লাভ হবে কয় টাকা? 26,268 টাকা। আর বিতে ইনভেস্ট করলে 18,144 টাকা। ওকে, হুইচ ওয়ান ইজ মোর প্রফিটেবল? মেশিন এ। তাহলে আমরা কাকে অ্যাকসেপ্ট করব? মেশিন এ কে, তাই না? আচ্ছা, যেহেতু দুটোটাই লাভজনক, বাট মেশিন এ অধিক লাভজনক হওয়ার কারণে আমরা মেশিন এ কে গ্রহণ করব। ওকে, আর বি কে আমরা রিফিউজ করব, বর্জন করে দেব। ওকে, এই জায়গায় আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা হয়তো তোমাদেরকে একটু কনফিউজড করে দেবে। ইনভেস্টমেন্ট ডিসিশন যখন আমরা নেই, যেমন এখানে কয়টা প্রস্তাব আছে? দুইটা, একটা কি এ আর একটা কি বি। ওকে, এখন এ এবং বি দুইটাই তো লাভজনক। তো এই যে দুইটা প্রকল্পই লাভজনক, এখন তুমি কাকে অ্যাকসেপ্ট করবা? তো তুমি বললা স্যার এ, বিকজ এ মোর প্রফিটেবল, সো একে আমি গ্রহণ করব। হ্যাঁ, কিন্তু অনেক সময় এরকম হয় যে যেগুলো লাভজনক প্রজেক্ট সবগুলোই গ্রহণ করা হয়। কখন এটা? যদি প্রকল্পগুলো হয় ইন্ডিপেন্ডেন্ট। কি স্যার? ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন প্রকল্প। ধরো মেশিন এ, মেশিন বি, এখানে কয়টা প্রকল্প? দুইটা, এবং এই দুইটা প্রকল্পের মধ্যে রিলেশনশিপটা কি? ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রকল্পগুলো স্বাধীন। প্রকল্পগুলো কি স্বাধীন, বা প্রকল্পগুলোর মধ্যকার সম্পর্ক কি? দে আর ইন্ডিপেন্ডেন্ট, তারা হচ্ছে স্বাধীন প্রকল্প। তো স্বাধীন প্রকল্প মানে কি? একটা প্রকল্পের গ্রহণযোগ্যতা আরেকটা প্রকল্পকে প্রভাবিত করবে না। তো এইরকম যদি হয় সম্পর্ক, সেক্ষেত্রে যারা যারা লাভজনক তারা সবাই গ্রহণযোগ্য, অলাভজনকগুলো বাদ দিবা, বাট যারা যারা লাভজনক তাদের সবাইকে কি করবা? গ্রহণ করবা। তাহলে যদি মেশিন এ, মেশিন বি, এই দুটোটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট হয়, স্বাধীন হয়, তারা যদি স্বাধীন প্রকল্প হয়, তাহলে কিন্তু আমরা দুটোটাকে অ্যাকসেপ্ট করব। কেন? কারণ দুটোটা প্রকল্পই কি লাভজনক। যেমন মানে স্বাধীন প্রকল্প, আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দেবো একটু পরে। আরেকটা হলো ইফ দ্য রিলেশনশিপ ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। If the relationship between machine A and machine B is mutually exclusive, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব? অর্থাৎ প্রকল্পগুলোর সম্পর্ক যদি হয় পরস্পর বর্জনশীল সম্পর্ক। কি সম্পর্ক? পরস্পর বর্জনশীল সম্পর্ক। সেক্ষেত্রে আমরা বেস্ট ওয়ানটাকে অ্যাকসেপ্ট করব, আর বাকি যা আছে হোক লাভজনক হোক অলাভজনক আমরা বাদ দিয়ে দেব। যেমন প্রকল্প এ আর প্রকল্প বি, দুটো প্রকল্পের মধ্যকার সম্পর্কটা কি? তারা পরস্পর বর্জনশীল। তারা কি? পরস্পর বর্জনশীল। সেক্ষেত্রে প্রকল্প এ লাভজনক, বি লাভজনক, দুইটাই লাভজনক, বাট যেহেতু এ বেশি লাভজনক, সো আমরা কাকে গ্রহণ করব? এ কে। বি লাভজনক হওয়া সত্ত্বেও বি কে আমরা কি করব? বাদ দিয়ে দেব। ওকে, দুইটাই বাদ দিয়ে দিব। ঋণাত্মক মানে তো অলাভজনক, বাদ। এই সোজা কথা, সম্পর্ক যাই হোক না কেন অলাভজনক বাদ দিয়ে দিব। মানে ইন্ডিপেন্ডেন্ট হইলো অলাভজনকটা বাদ, আবার মিউচুয়ালি এক্সক্লুসিভ হলো কি অলাভজনকটা বাদ। তাহলে রইল কে? শুধু লাভজনক প্রকল্পগুলো। কে রইল? লাভজনক। ধরো আমি যদি বলি 5টা প্রকল্প এ বি সি ডি ই, ধরো ডিআরই ঋণাত্মক, ডিআরই এনপিভি কি ঋণাত্মক, তার মানে ডিআরই কি অলাভজনক, সো এইগুলা বাদ। বাকি রইল কয়টা? এ বি সি, তিনোটার এনপিভি কি লাভজনক, তার মানে তিনোটাই কি, মানে তিনোটার এনপিভি ধনাত্মক, মানে তিনোটাই কি লাভজনক। এখন যদি হয় ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট তিনটা, এবিসি হলো কি কোন ধরনের প্রজেক্ট? ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমি তিনোটাকেই গ্রহণ করব, কারণ তিনোটাই লাভজনক। আর ওই যে ডিআরই কিন্তু বাদ, ওইটা অলাভজনক দেখি। আর যদি হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেক্ষেত্রে অলাভজনক দুইটা তো আগেই বাদ দিচ্ছি। এবার এই তিনটার মধ্যে থেকে সবচেয়ে লাভজনক ধরো এইটা, বিকে আমরা অ্যাকসেপ্ট করব, আর বাকি দুইটা যদিও লাভজনক বাট বাদ দিয়ে দেব।
বুঝছি নাকি বুঝি নাই? ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি যে কখন সম্পর্ক ইন্ডিপেন্ডেন্ট হয় প্রজেক্টগুলোর, আর কখন সম্পর্ক মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। এটা একটা আমি একদম রিয়েল লাইফ ওরিয়েন্টেড একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরো রাদিয়া কিছুদিন আগে তো ফোন কিনছো, তাই না? ও কি জানে আইফোন 15 প্রো না কি যেন। আচ্ছা, তো ও ধরো আইফোন 14 কিনছে। হ্যাঁ, না ধরো না, তো ইটস রিয়েলিটি। আচ্ছা, ও ফোন কিনতে গেছে, কোথায় কিনছো, যমুনা নাকি বসুন্ধরা? আচ্ছা, ও বসুন্ধরাতে ফোন কিনতে গেছে। তো ধরো ওর আইফোন 14 ভাল লাগছে, আবার স্যামসাংয়ের এস কত এটা, S26 ধরো ওইটাও ভাল লাগছে। হ্যাঁ, তারপরে আর কি ব্র্যান্ড আছে বাংলাদেশে? পিক্সেল। হ্যাঁ, ধরো ওইটাও ভাল লাগছে। তো এখন ও 3টা ফোন সিলেক্ট করলো, পিক্সেল, তারপরে হলো আইফোন, আর হলো স্যামসাং এস সিরিজের। ওকে, তো 3টা ফোনই ওর কাছে ভাল লাগছে, বাট ও কি 3টা ফোনই কিনবে? নো, 3টার মধ্য থেকে যেটাকে অনেক বেশি ভাল লাগবে, যেটাকে মোর কনভিনিয়েন্ট মনে হবে, বেশি লাভজনক মনে হবে, ও কিন্তু শুধু সেটাকেই অ্যাকসেপ্ট করবে, বাকিগুলো বাদ দিয়ে দিবে। তাহলে যদিও 3টা ফোনকে সিলেক্ট করছে, 3টাই ওর কাছে মানে ভালো মনে হয়েছে, বাট ও কিন্তু 3টাকে অ্যাকসেপ্ট করবে না। কেন করবে না? বিকজ দিস 3 ফোনস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। এই ফোন 3টার সম্পর্ক কি? তারা পরস্পর বর্জনশীল। যে কোনো একটাকে গ্রহণ করলে বাকিগুলোকে কি করবে? ও বর্জন করবে, বাদ দিয়ে দিবে। সো আইফোন কিনছে, বাকিগুলো বাদ। আচ্ছা, এবার আসো, তাহলে প্রকল্পগুলোর সম্পর্ক যদি এমন হয় যে তুমি শুধু একটাকেই কিনবা, বাকিগুলা কি করবা? বাদ দিয়ে দিবা। ধরো তোমার বাসায় কি দরকার? এসি দরকার। এখন তুমি এলজির একটা এসি দেখলা, হ্যাঁ, তারপরে ধরো ওয়ালটন দেখলা, ভীষণও দেখলা। এখন তুমি কি 3টাই কিনবা? যে কোনো একটা ব্র্যান্ডেডটা কিনলে বাকিগুলা কি করবা? বাদ দিয়ে দিবা। তার মানে আমি বলতে পারি এরা কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ, পরস্পর বর্জনশীল। ওকে ওকে ফাইন। ধরো তুমি ঈদের শপিংয়ে গেছো, তো তুমি সাপোজ জুতা কিনবা, তো অ্যাপেক্সের এক জোড়া জুতা তোমার পছন্দ হয়েছে। অ্যান্ড দেন ধরো তোমার আড়ংয়ের একটা ড্রেস পছন্দ হয়েছে। হ্যাঁ, আর ধরো তোমার মানে কিছু কসমেটিক্স ধরো তোমার পছন্দ হয়েছে, আর ধরো কোনো অর্নামেন্টস তোমার পছন্দ হয়েছে। এখন ঈদের জন্য তোমার ড্রেস দরকার, শুজ দরকার, কসমেটিক্স দরকার, অর্নামেন্টস দরকার। ধরো 4টা ব্র্যান্ডের এই 4টা জিনিস তোমার পছন্দ হয়েছে। এখন বলো, তুমি শুজ কিনলে কি ড্রেস, কসমেটিক, অর্নামেন্টস বাদ দিবা, নাকি তুমি সব কয়টাই কিনবা? তো এখানে তোমার শুজ এটা ধরো একটা প্রজেক্ট, ড্রেস একটা, কসমেটিক একটা, অর্নামেন্টস একটা। এখন এখানে কি শুজ অন্য 3টাকে প্রভাবিত করতেছে, বা ড্রেস অন্য 3টাকে, বা কসমেটিক অন্য 3টাকে, বা অর্নামেন্টস অন্য 3টাকে? কেউ কাউকে কি প্রভাবিত করতেছে? না। তার মানে দিস 4 প্রজেক্টস আর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। ওকে, এখানে যদি সবগুলা তোমার ভালো মনে হয়, তুমি সবগুলাকেই কিনবা। অর্থাৎ কোনো একটা ক্রয় করলে আরেকটার উপরে গিয়ে কি হবে না, প্রভাব। মানে বিষয়টা এমন না যে তোমার টাকার অভাব, হ্যাঁ, জুতা কিনলে ড্রেস কিনবা না, ড্রেস কিনলে জুতা কিনবা না, এমন না। ইউ হ্যাভ লট অফ মানি, অনেক টাকা নিয়েই তুমি গেছো ঈদের শপিং করতে, এবং তোমার এই 4টা জিনিস দরকার। সো এই 4টা পছন্দ হয়েছে, তুমি 4টাকেই কী করবা? কিনে নিবা। এখানে কেউ কাউকে কি করতেছে না, প্রভাবিত করতেছে না। সো বলা যেতে পারে যে এখানে শুজ, ড্রেস, অর্নামেন্ট, কসমেটিক্স একে অপরের সাথে মিউচুয়ালি এক্সক্লুসিভ না, পরস্পর বর্জনশীল না, তারা কি? ইন্ডিপেন্ডেন্ট। তারা কি প্রজেক্ট? ইন্ডিপেন্ডেন্ট। তো এখন যদি মেশিন এ এবং মেশিন বি দুইটা যদি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হয়, তাহলে আমরা দুটোটাকেই কী করবো? অ্যাকসেপ্ট করবো, বিকজ দুইটাই লাভজনক। আর যদি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাহলে আমরা একে অ্যাকসেপ্ট করবো, বিকে বাদ দেবো, বিকজ এ হলো বেশি লাভজনক আর বি কি কম লাভজনক। ওকে স্যার? আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। ওকে, আর নেক্সট ক্লাসে আমরা কি করব? আইআরআর। কি করব? আইআরআর। তবে একটা কথা বলি, যারা এনপিভি শিখলা তাদের আইআরআর 50% হয়ে গেছে। কারণ আইআরআর করতে গেলে 2টা এনপিভি লাগে। কয়টা? একটা পজিটিভ এনপিভি আর একটা নেগেটিভ এনপিভি। ধরো আমি মেশিনের আইআরআর করতে চাই, তাহলে মেশিনের পজিটিভ এনপিভিটা আমার জানা আছে। এখন আমি কি করব? মেশিনের
একটা নেগেটিভ এনপিভি নির্ণয় করব অ্যান্ড দেন এই পজিটিভ এনপিভি এবং নেগেটিভ এনপিভি দিয়ে আমি মেশিনের আইআরআর করে ফেলব। ওকে, সেমভাবে ধরো আমি মেশিন বির আইআরআর করতে চাই, সো আমি কি করব, মেশিন বির পজিটিভ এনপিভিটা জানি, আমি কি করব, মেশিন বির নেগেটিভ এনপিভি নির্ণয় করব। সো এই পজিটিভ এনপিভি এবং নেগেটিভ এনপিভি দিয়ে আমি মেশিন বির আইআরআরটা করে ফেলবো, ক্যালকুলেট করব। ওকে, সো যারা এনপিভি পারবা তাদের জন্য আইআরআরটা খুব ইজি। তো নেক্সট ক্লাসে আমরা আইআরআর শিখব।